ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার আর আমার আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। দিনের শুরুটা যদিও সকালবেলায় 7টার থেকে হয়ে গেছে, কেননা বেটু যাবে আজকে স্কুল। ওর অফলাইন স্কুল স্টার্ট হয়ে গেছে, অনলাইন বন্ধ হয়ে। তো সেজন্য সকাল থেকেই উঠতে হয়েছে। সকালে উঠে ওর টিফিন বানিয়েছি, দেন ওকে রেডি করে দিয়েছি। তোমরা তো দেখলেই, সাথে ওর পাপাও রেডি হয়ে গেছে। তবে সকাল থেকে কাজটা একটু তাড়াহুড়োই থাকে, কেননা ওকে রেডি করে তুলে ঘুম থেকে খুব একটা চাপের ব্যাপার হয়ে যায়। আসলে এই সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে স্কুল পাঠানোটা সত্যিই মাদের পক্ষে খুব একটা চাপের হয়ে যায়, কিন্তু করার তো কিছু নেই। ডেইলি লাইফের এটা অঙ্গ, মানে ডেইলি লাইফের সাথে এটা পুরো জড়িয়ে আছে। তাই সকালে যা হোক করে ওকেও ঘুম থেকে তুলতে হবে আর নিজেকেও উঠতে হবে। আর কেন জানি না আজকে আমার নিজেরও কিছুতেই ঘুম ভাঙছিল না, কিন্তু জোর করে নিজের চোখগুলোকে তাকানো তো করাচ্ছি, সাথে বেটুকেও ঘুম থেকে তুলে রেডি করে ওকে পাঠাবো এবার স্কুল। বেটু আর বেটুর পাপা বেরিয়ে গেল স্কুল আর নিজের কাজে, আর আমি এসে পড়লাম ঘরে ফ্রেশ হয়ে নিজের কাজে। তবে সকালবেলাটাই আমার সম্পূর্ণ নিজের জন্যই টাইমটা বের করি বলতে পারো। মানে নিজে একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপরে নিজের চুল টুল আজেরে নিই। সারাদিন তো খেপির মতনই থাকি, তাই একটু ভ্লগে আসার জন্য একটু তো সুন্দর করে নিজেকে একটু মেনটেন করে রাখতেই হয়, নাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমার নিজেকে তো ভালো লাগবেই না। তাছাড়া নতুন বছরে নিজেকে যে প্রমিস করেছি যে নিজের কেয়ার একটু করবোই, সেজন্য সকালবেলায় ফার্স্ট কাজ হচ্ছে চুলটা আজরে একটু সানস্ক্রিনটা লাগিয়ে নেওয়া। কেননা এই গরমে রোদের তাপে যখনই আমি রান্নাঘরে যাই না, ওই আগুনের তাপে এলেই গলা টলা পুরো জ্বালা করতে থাকে। তো সেজন্য সানস্ক্রিনটা কিন্তু মাস্ট, ওটা আমি এখন রেগুলার ফলো করতে থাকি। দেন আমি সোজা চলে গেলাম কিচেনে, কেননা এবার চাটা বানাতে হবে। সকালবেলার চাটা তো না পড়লে আমার কথা বলতেও ইচ্ছে হয় না, আর কোনো কাজ করা তো দূরের কথা। তাছাড়া ঘুমটা যখন একদমই ভাঙছিল না, সেজন্য চাটা করে একটু খেয়ে নেওয়াই বেটার। তবে আজকে চাটা করে খেয়ে নেবো না সঙ্গে সঙ্গে, চাটা যতক্ষণে ঠান্ডা হবে সেই ফাঁকে ফোন না দেখে ভাবলাম কিছু কাজ সেরে নিই তাড়াতাড়ি। প্রতিদিনই না এই জব করে ফোন দেখতে দেখতে অনেকটা লেট হয়ে যায়, তাই আজকে ভাবলাম যে না, একদমই কোনো লেট করব না, ঝটপট কাজ সেরে নেব। বেটু আসবে স্কুল থেকে 12:30, তো তার আগে আমার সব কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তাই যেই সময়ে চা আমার ঠান্ডা হচ্ছে সেই সময় গেলাম বিছানাগুলো পরিষ্কার করে বিছানাগুলো তুলে নিতে। বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিজের ঘুমটাকে একদম ছাড়িয়ে নিয়ে যা হোক করে কষ্ট করে উঠে এবার বাকি কাজগুলো করব। তার মধ্যে প্রধান যেটা কাজ হলো আমাদের এই লিভিং রুমটাকে একটু গুছিয়ে ক্লিন করে নেওয়া। সারাদিন বেটু যা অত্যাচার করে, আর আমরাও একটু করি সোফাটার ওপরে, তাই সোফাটা একটু সকালবেলায় গুছিয়ে দিলে নিজের মনটাও ভালো লাগে। যখন রান্নাঘর থেকে এদিক ওইদিক ঘুরতে থাকি, যদি চারিদিকে দেখি অগোছালো নোংরা হয়ে আছে, নিজেরই ভালো লাগে না। তাই লিভিং রুমটা একটু গুছিয়ে দিয়ে সেন্টার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে দিলে নিজের মনটাও ভালো হয়ে যায়। আর ঘরের তো হার্ট বলতে পারো লিভিং রুম, তাই না? বেডরুমটা তো সবাই প্রবেশ করবে না, কিন্তু লিভিং রুমটা সবাই আসতে যেতে দেখতে থাকবে। তাই লিভিং রুমটা একটু পরিষ্কার করে রাখলে নিজের মনটাও ভালো থাকবে, সাথে কেউ এলে তোমার প্রশংসাও করবে। আর তখন তো গৃহবধূদের একদম নাচতে ইচ্ছে করে যখন কেউ প্রশংসা করে। তবে ঘর পরিষ্কার রাখাটা কারোর প্রশংসা শোনার জন্য নয়, নিজের মনকে ভালো রাখার জন্য। সেজন্য আজকে আমি না বসে না রেস্ট করে চাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছিল, যতগুলো কাজ পেরেছি, যতটা ক্লিন করতে পেরেছি আমি ততটা ক্লিন করে নিয়েছিলাম। আসলে রোজ একটু একটু করে পরিষ্কার করে নিলে একবারে চাপটা থাকে না, যে একবারে নোংরা হয়ে গেছে, ঝুল জমে গেছে, সেটা পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হয়। তো সেজন্য আমি মোটামুটি একটু লিভিং রুমটা আর একটা বেডরুম ক্লিন করে বসলাম এবার চা খেতে।
চা খাওয়া হয়ে যাওয়ার পর এবার সবথেকে বড় কাজ আরেকটা থাকে, রান্নাবান্না। কেননা আমাদের সারাদিনটা তো কেটে যায় রান্নাঘরে রান্না করতে করতে, তো কী রান্না করব সেটা ভাবার আর আজকে সময় ছিল না। অন্যদিন আগের থেকে ভেবে রাখি, তাই আজকে ফ্রিজটা খুলে দেখলাম কী কী আছে, ঝটপট বের করে নিলাম, তারপরে করব রান্না। আর মাছটা জানো তো আগের দিনে নুন হলুদ মাখানোই ছিল, মধু মাখিয়ে রেখে দিয়েছিল, তো সেই মাছটা করা হয়নি, ভাবলাম আজকে সেই মাছটা করে নিতে হবে। তবে রান্নাঘরে ঢুকে আমি প্রথমে যেই কাজটা করি, আগে ভাতের জলটা বসিয়ে দিই আর ডালটা বসিয়ে দিই, কেননা ওই দুটো কাজ মেন। ভাত ডালটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা রান্না হয়ে গেছে, এটা সবারই মনে হয়। তাই সেই কাজটা আগে করে নিয়ে তারপরে আমি বাকি কাটাকুটির যা কাজগুলো করব। আর সবজি কাটতে নর্মালি আমার লজ্জা নেই বলতে যে আমার অনেকটা সময় চলে যায়। তার উপরে বটির যে ধারটুকু ছিল সেটার 12টা আমার বর না সেদিন মাংস কেটে বাজিয়ে দিয়েছে। সত্যি এত বটির ধারটা কমে গেছে যে আমি একদমই কাটতে পারছিলাম না। তার মধ্যে আঙুলটাও আমার গেছে কেটে, তাই অবস্থা খুবই খারাপ, পুরো বুড়ো আঙুলটা কেটে গেছে ওই বটির ধারে আর কি, বটিটা কাটতে যেয়ে। তা সেজন্য একটু সবজি টবজি কাটতে অসুবিধা তো হচ্ছে, কিন্তু বটি ছাড়া কিছু কিছু জিনিস আমি আবার কাটতে পারি না। যেমন এই কুমড়োর কথায়, আজকে করব কুমড়ো ভাজা, পাবদা মাছ, আর তার সাথে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, আর আমাদের আম ডাল তো আছেই। তবে কুমড়োটা আমি একদমই ছুরিতে কাটতে পারি না, সত্যিই বলছি, সেজন্য বটির ভরসা আমার। দেন আমি এখানে ভেন্ডিটাকে বেছে নিচ্ছিলাম। আসলে ভেন্ডিগুলোর মধ্যে অনেক বুড়ো ভেন্ডি থাকে, তো যেই ভেন্ডিগুলো বুড়ো হয়ে যায় না সেগুলোর আবার ভেন্ডির তরকারি খেতে একদম ভালো লাগে না, সেগুলো হচ্ছে তেঁতুল দিয়ে টক করলে ভালো লাগে। তাই আমি এগুলো বেছে নিচ্ছিলাম, যেগুলো একটু কচি কচি আসে সেগুলো দিয়ে আজকে তরকারি বানাবো। আর এদিকে কুমড়োটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে ভেন্ডিটা ধুয়ে নিয়ে বসলাম বটিতে করে আবার ভেন্ডি কাটতে। আসলে বটিতে যখন কোনো সবজি কাটি, কতবার যে আমি নিচে বসি আর ওপরে উঠি তার মানে অগুন্তিবার বলতে পারো, কারণ এটা হয়েই থাকে, একটা জিনিস কাটলে আবার ভুলে গেলে আবার বসে কাটতে হয়। তবে ছুরিতে সব জিনিসটা কাটা হয়ে ওঠে না। আর ভেন্ডির সব থেকে বড় সমস্যা হলো ভেন্ডির ভেতরে পোকা থাকে, তো তাহলে ভেন্ডিটাকে ভালো করে দেখে দেখে কাটতে হয়। আর ছুরিতে কাটলে সেই সুযোগটা আমি সবসময় পাই না, বটিতে কাটলে দেখে দেখে কেটে নিই। তো এইসব করতে করতে দেখো আমার মোটামুটি সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও আমার হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তাই ভাতটা সরিয়ে দিয়ে এবার আমি তরকারিগুলো বসাবো। অন্যদিন একটা গ্যাসেই করে নিই, কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি করবো তাই ভাবলাম যে দুটোতে বসিয়ে দিই। ফ্রাইং প্যানটাই দেবো কুমড়ো ভাজতে, আর কড়াইটাতে আমি করব ভেন্ডিটা ভাজতে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটা গ্যাসে যদি একটা কড়াইয়ে করতে থাকি না, অনেকটা সময় ওতেই চলে যায়। অন্যদিন আমি আরেকটা গ্যাস পরিষ্কার করার জন্য আর আরেকটা কড়াই যাতে পরিষ্কার করতে না হয় সেজন্য আমি কাজটাকে কমানোর কথা ভেবে অনেকটা কাজ বাড়িয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম যে না, দুটো কড়াই দুটো গ্যাসে একসাথে করে নেব। আর যেহেতু আঙুলটা কেটে গেছে, পেঁয়াজ আমি একদমই কাটতে পারছি না বটিতে, তাই অগত্যা ছুরিই ভরসা পেঁয়াজ কাটার জন্য। এখানে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। তবে ভেন্ডি আর আলুটা আমি যখন প্রথমে ভাজতে দিই শুধুমাত্র একটু হলুদ দিয়েই ভাজতে দিই, নুনটা দিই না। কেননা ভেন্ডিতে প্রথমে যদি নুন দিয়ে ভাজা হয় ভেন্ডিতে জলটা বেরিয়ে যায়, দিয়ে সে একটা প্যালপেলে ভাব হয়ে যায়, তাহলে ভেন্ডিটা একদমই খেতে ভালো লাগে না। বাই দ্য ওয়ে এই জিনিসটা আমি শিখেছি রানী মুখার্জির হিচকি সিনেমার থেকে, সিরিয়াসলি বলছি, আমি রানী মুখার্জির ওই সিনেমাটার থেকে এই ব্যাপারটা জেনেছি যে ভেন্ডি ভাজার সময় প্রথমে নুন দিলে পুরো জলটা বেরিয়ে যায়। এটার মধ্যে একটা সায়েন্স আছে, সেজন্যই আমি এটা জেনেছি। তো বাই দ্য ওয়ে ভেন্ডি ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিয়েছি। তো এবার হচ্ছে আমি এখানে ডালটাকে ছকে নেব। আজকে যেহেতু বললাম আম ডাল করব, এই গ্রীষ্মকালে না আম ডালের থেকে বেস্ট জিনিস কিছু হয় না। আর আম ডালটা নর্মালি আমি দেখো তোমরা কীভাবে বানাচ্ছি, নর্মালি আমি সেভাবেই বানাই, আমি অত স্পেশালভাবে কিছু জানি না, যতটুকু আমার মনে হয় ভালো ততটুকুই বানাবো। আর তার আগে কড়াই দুটোকে আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি, কেননা কড়াইটায় যেহেতু মশলা কষবো, আর ওই দিকটা জানো তো যেহেতু গ্যাসটা আমার একটু বড় হয়ে গেছে, চিমনিটা পুরোটা টানতে পারে না। তো এই গ্যাসটাই বসালে চিমনিটা পুরো ডিরেক্ট পাই, তাহলে চিমনিটা পুরো তেলের ঝাঁঝটাকে টেনে নেয়। তো এদিকে দেখো আমার আমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, যখন আমি জল ঢেলে দিই যাতে আমটা তারপরে ওই জলের মধ্যে ফুটতে ফুটতে পুরো টক ভাবটা বেরোয়, তারপরে ডালটা দিয়ে দিই। কেননা ডালটা দিয়ে অনেকক্ষণ যদি ফোটাতে থাকি ডালটা পুরো গলে যায় জানো তো, সেজন্য আমি আগে জল দিয়ে একটু ফুটিয়ে পুরো টক ভাবটাকে বের করে নিই, তারপরে ডালের সাথে মিশিয়ে দিই। আর আজকে প্রেশার কুকারের মধ্যে আমগুলো পুরো ঢেলে ডালটাকে ভেবেছি একদম নাড়িয়ে নেব। তো তার মাঝে এই সবগুলো বসিয়ে দিয়ে বাসনপত্রগুলো মাজতে হবে। ওই যে কাজের লোক না থাকলে যা হয়, মাঝে মাঝে ভীষণ মনে হয় যে ধুর কাজের লোক থাকলে ভালো, কিন্তু ওই যে আমাদের ফ্ল্যাটের বাসিন্দাদের সমস্যা একটাই, কাজের লোক যে রাখবো তারা বাসনটা ধোবে কোথায়? ওই রাত্রিবেলায় বাসন জমিয়ে রাখবো, তারপরে সকালবেলায় এসে ধোবে, সেই রান্নাঘরের গন্ধে আমার দ্বারা ঠেকা সম্ভব নয়। মানে আমি তো সারাদিন কিচেনে প্রবেশ করতেই পারবো না, আবার কখন কাজের লোক আসবে আমি রান্নাঘর সারাদিন ফেলে রাখতেও পারবো না, অগত্যা আমাকে একাই সব কাজ করতে হয়। তবে জানো তো আজকাল এটা অভ্যেস হয়ে গেছে, মাঝে মাঝে বোর লাগে ঠিকই, কিন্তু এই কাজ করার মধ্যেও একটা ভালোবাসা লুকিয়ে আছে। সংসারটা যেহেতু আমার, তাই সব কিছু ভালোবেসে এখন কাজটাও
মেনে নিয়েছি যে কাজ তো করতেই হবে নিজের সংসারকে গুছিয়ে বাগিয়ে রাখার জন্য। আর দেখো এইসব কথা বলতে বলতে এখানে মশলা কষতে দিয়ে আমি এবার চললাম আরেকটা কাজ করতে, কারণ 10টা 15 বাজে, এবার বিছানাগুলোকেও ক্লিন করতে হবে। আর আমার বেটু সে তো সারাদিন এই বিছানাটা যা হাল করে রাখে না, কি বলবো তোমাদের, কিন্তু করার কিছু নেই, ওকেও তো একটা জিনিস দিতে হবে যেটা নিয়ে ও বিজি থাকবে। বাই দ্য ওয়ে আমার বেটু দেখো এই ক্রাফটটা বানিয়েছে, মানে ও না এই হ্যান্ডক্রাফটের জিনিস বা এসবগুলো খুব ভালোভাবে বানায়, তাই এটা কার্ডবোর্ডকে কেটে নিজে এরকম ডিজাইন করে নিজে বানিয়েছে। সত্যি ছেলেটা বানাই ভালো জানো তো, কিন্তু যে একটু বেশিই নোংরা করে ফেলে। আমার একার দ্বারা না সবসময় সম্ভব হয়ে ওঠে না সব কিছু গোছানো, তো সেজন্য আমি না ভীষণ রেগে যাই। আর এই ড্রয়িংটাও কিন্তু খুব সুন্দর করেছে, আমার বেশ পছন্দ হয়েছে, ওর কালার কম্বিনেশন সম্পর্কে আইডিয়াটা দেখে আমার বেশ ভালো লাগে। তবে যাই হোক, ছেলেটা বড় হয়ে নিশ্চয়ই বুঝবে যে মায়ের কষ্ট হচ্ছে, এখনই বোঝে অনেক কিছু, আমার কষ্ট দেখে আমাকে অনেক কাজেই হেল্প করে দেয়, কিন্তু এই কাগজ ছেড়ে ব্যাপারটা ও আর ঠিক করতে পারে না। যাই হোক, বকবক করতে করতে দিকে ভুলেই গেছিলাম যে আমি এখানে মশলাটা কষতে দিয়ে গেছি, তাই মশলাটা একটু পুড়ে যাওয়ার আগেই দৌড়ে দৌড়ে এসেছি মশলাটাকে আবার ভালো করে কষাতে। তার মধ্যে খিদে পেয়ে গেছিলো জোর, ভাবলাম একটু ব্রেকফাস্টটা করে নিই। আর আমার তো ইজি ব্রেকফাস্ট তোমরা জানো, ছাতুর শরবত, মানে গুড় দিয়ে ছাতুটাকে জাস্ট একটু গুলে নিই, ব্যাস আমার ছাতুর শরবত ডান, আর আমার ব্রেকফাস্ট করাও ডান হয়ে যায় ওইটুকুতে। মানে ইজি প্রসেসে একজন হাউস ওয়াইফের ব্রেকফাস্ট বলতে যা বোঝায় আমি সেটাই করি। এদিকে ঘড়িতে প্রায় সকাল 11টা 10 বেজে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। টেবিলে দেখতে পাচ্ছ আমি সব খাবার এনে একদম ঢাকা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। তবে কিচেনটা এখনও ক্লিন করা হয়নি, কেননা গ্যাসটা ঠান্ডা হলে তবে গ্যাসটা পরিষ্কার করব, তাই ভাবলাম যে ওই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মোছার পালা, তার মাঝে গানও আমি চালিয়ে দিয়েছি। এই দুটো কাজ করার সময় না, রান্না করার সময়ও আমি গানটা আগে চালাই, কারণ গানটা কানে এলে আমার মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আর এই কাজ করতে করতে একটু গান শুনবো, একটু ফিল নেব, মানে বেশ ভালো লাগে ব্যাপারগুলো, তাই গানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেক হাউসওয়াইফ আমি শুনেছি যে কাজ করতে করতে গান চালায়, সেটা কিন্তু সত্যিই খুব ভালো তাদের মনের জন্য, তাদের মাইন্ডের জন্য। আমার জন্য তো ভীষণ কাজ দেয়, বিশ্বাস করো, যখনই একটু মন খারাপ হয়ে যায়, রান্না করতে করতে একা একা ফিল হয়, গানটা চালিয়ে দিলে মনে হয় যে না কেউ তো আছে, গানটা শুনছি, নিজের মনটাও ভালো হয়ে যায়। আসলে আমরা তো সারাদিন একা একা কাজ করতে থাকি এইভাবে উইদাউট এনি হেল্পিং হ্যান্ড, সেজন্য গানটা ভীষণ উপকার আমাদের জন্য। তবে নিজের সংসার তো, তাই সকাল থেকে কাজ করলেও কিছু মনে হয় না, এখন এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে ধর ভালো লাগছে না, কিছু করবো না, কী জন্য করছি, কিন্তু তারপরেই মনে হয় যে না আমার ছেলেটা তো আছে। তাছাড়া এই যে আমার ঘর সবাই এসে যখন বলে যে বাহ বেশ ভালো করে রেখেছো তো, বেশ পরিষ্কার করে রেখেছো তো, এই কথাগুলো শুনলেই মনটা একদম জুড়িয়ে গলে জল হয়ে যায়। 3, 2, 1, go! বাই দ্য ওয়ে, ঘড়িতে 12টা 10 বেজে গেছে, আর আমার কাজও দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট, একদম পুরো চাকাচাক হয়ে গেছে আমার পুরো ঘর কিচেন। আর এই রান্নাঘরে যখন গ্যাসটা পরিষ্কার করে দিয়ে একদম রান্নাঘরের টেবিল টপ পরিষ্কার করে দিই না, তখন মনে হয় যেন দুনিয়ার সব কাজ আমি করতে পারবো, সব কাজ আমার দ্বারা হয়ে যাবে। তো আমার এই ফিলটাই হয় অবশ্যই, যখনই গ্যাসটা পরিষ্কার করা হয়ে যায় মানে সব থেকে বড় কাজটা সারা হয়ে গেছে। দেন এই শান্তির 1 গ্লাস জলটা আমি পান করি, তারপরে একটুখানি বসে নিই, যদি ঘেমে যাই। অবভিয়াসলি এখন ওয়েদারটা একটু ভালো আছে বলে ঘামার কোনো প্রশ্ন নেই, তাই এবার সোজা যাবো ব্যালকানিতে। এই শান্তির একটা নিঃশ্বাস ফেলে ব্যালকানিতে গিয়ে টাওয়াল নিয়ে এবার যাবো স্নান করতে। আর এই শান্তিটার সাথে কোনো কিছু তুলনা হয় না, বিশ্বাস করো। তো তাড়াতাড়ি স্নানটা সেরে নেবো, কেননা চলে আসবে 12:30টার মধ্যে বেটু, তার মধ্যে স্নান করে আমাকে দিতে হবে পুজো। তো ঘড়িতে এখন বাজে 12টা 20, আমার মোটামুটি সব কাজ সারা, স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। এবার আমি বসবো, ওয়েট করবো বেটুর জন্য, বেটু আসবে, ওকে স্নান করাবো, দেন লাঞ্চ টাইম। তো সকাল থেকে মোটামুটি দুপুর অবধি এইভাবেই কেটে যায়, আর এইভাবেই কাটবে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টিল দেন টাটা।